আসসালামু আলাইকুম ব্যাংকার ভাই ও বোনেরা। আপনারা কিছুক্ষণ আগেই গুগল গ্রুপের মাধ্যমে গুগল ফর্মের মাধ্যমে একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আহ, আহ, অবশ্যই ভালো করেছেন, অথবা আপনাদের নতুন একটু অভিজ্ঞতা হয়েছে। আহ, আপনার প্রস্তুতি নিয়ে সারাদিন পড়াশোনা করেছেন এবং তারপর পরীক্ষাটা দিয়েছেন। আহ, তা আমি সলিউশনের জন্য ভিডিওতে আসলাম। ইনশাল্লাহ আপনাদেরকে একটু সলিউশন দেওয়ার চেষ্টা করব। সলিউশনটি, পরীক্ষাটা হয়েছে লজ অ্যান্ড প্র্যাকটিস এটার উপরে। আহ, আহ, ইনশাল্লাহ আহ, আমরা আলোচনা করলে এটার যে সমস্যাগুলো আছে তো সেগুলো আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রথম প্রশ্ন হলো, কোনো হিসাব বন্ধের জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর প্রদত্ত কি প্রদত্ত আদেশকে কি বলে? এটা উত্তর হলো গার্নিশি অর্ডার। আর অন্যান্যগুলো ভুল উত্তর। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। চলতি হিসাব কতদিন পর্যন্ত লেনদেন বন্ধ থাকলে তা ডরমেন্ট হিসেবে গণ্য হয়? এখানে একটু উত্তরটা হলো 1 বছর, কিন্তু এখানে লেখাটাতে একটু ভুল হয়েছে, পরে আমি পিডিএফ এ সংশোধন করে দেব। 3 নম্বর প্রশ্ন হলো, নিচের কোনটি করলে তা মানি লন্ডারিং নয়? আহ, ও- অবৈধ অর্থ হস্তান্তর, এটা মানি লন্ডারিং। অবৈধ অর্থ রূপান্তর, এটাও মানি লন্ডারিং। অবৈধ অর্থ বিদেশে পাচার, এটাও মানি লন্ডারিং। কিন্তু গোপনে ব্যাংক হিসাব খোলা, এটা মানি লন্ডারিং নয়। এরপর 4 নম্বর প্রশ্ন, ট্রেড বেসড মানি লন্ডারিং কিভাবে হয়? ট্রেড বেসড মানি লন্ডারিং মানে যেটা এলসির মাধ্যমে ইম্পোর্ট বা এক্সপোর্ট করা হয় সেইটা সেখানেই ট্রেড বেসড মানি লন্ডারিং আসলে করা হয়ে থাকে। তো সেখানে আন্ডার ইনভয়েস করার মাধ্যমে এবং ওভার ইনভয়েস করার মাধ্যমে করা হয়। সুতরাং ক ও খ উভয়ই আসলে সঠিক। নিচের কোনটি মানি লন্ডারিং সংগঠনের স্তর নয়? প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন, এই তিনটাই মানি লন্ডারিং এর এর স্তর, কিন্তু অ্যাকাউন্ট ওপেনিংটা এটা স্তর নয়। সুতরাং অ্যাকাউন্ট ওপেনিং হলো সঠিক উত্তর। জমি শেয়ার ক্রয়ের মাধ্যমে মানি লন্ডারিং এর কোন স্তর সংগঠিত হয়? আসলে এই প্রশ্নে একটু ভুল আছে। প্রশ্নটা হওয়া উচিত ছিল প্রথম প্রথমবার জমি বা শেয়ার ক্রয়ের মাধ্যমে মানি লন্ডারিং এর কোন স্তর সংগঠিত হয়, অথবা আহ, জমি বা শেয়ার ক্রয়ের মাধ্যমে কি প্লেসমেন্ট করা যেতে পারে? প্রশ্নটা এরকম। আসলে এটা অনেকের অনেকেই কনফিউজড যে এটা লেয়ারিং হওয়ার কথা, আসলেই তাই। যে প্রথমে ব্যাংকে টাকা ঢোকালাম, তারপর ব্যাংক থেকে টাকা তুলে আমি জমি বা শেয়ার কিনলাম, এটা হলো লেয়ারিং। কিন্তু আমার হাতে প্রথমে টাকা আসলো, তারপরে সেটাকে আমি প্লেস করলাম কোথায়? জমি বা শেয়ারের ওপর প্রথমবার প্লেস হচ্ছে। তাহলে প্রথমবার যেখানে প্লেস হয় সেটাই প্লেসমেন্ট। এটা যদি হয় আপনার কাছে নগদ টাকা এসছে এবং অবৈধ টাকা নগদ এসছে, এবং এইটা জমি বা শেয়ারে যখন ক্রয়ের ক্ষেত্রে ইউজ করছেন, সেটাই প্রথমবার হওয়ার কারণে প্লেসমেন্ট। এরপরে এই জমি বিক্রি করে আপনি দেখাবেন কিন্তু যে আমি এই টাকাটা পেয়েছি জমিটা বিক্রি করে, তখন এটা হয়ে যাবে লেয়ারিং। এরপরে তখন লেয়ারিং হওয়ার পরে দেখা যাচ্ছে যে সেটা আরেকটা কাজে ইনভলভ করছেন, মানে সমাজে বা অর্থনীতিতে বৈধ হিসাবে ঢুকে গেল, বা একটা কোম্পানি খুললেন, তখন এটা হয়ে যায় ইন্টিগ্রেশন। এই প্লেসমেন্টটা আরো অনেকভাবে হতে পারে, যেমন অবৈধ টাকা জনকল্যাণমূলক খাতে ব্যয় করলেন, একটা বা কোথাও কোনো মসজিদ মাদ্রাসায় দান করলেন, অথবা একটা রাস্তা বা ব্রিজ কালভার্ট নির্মাণ করে দিলেন অথবা মেরামত করে দিলেন অবৈধ টাকায়। এটা কিন্তু প্রথমবার এই প্লেসমেন্টটা খুবই সহজ। এটাও কিন্তু প্লেসমেন্ট হিসেবে বিবেচিত হয়। সুতরাং প্রশ্নটা এখানে একটু ভুল এসছে, যার কারণে কনফিউশন। কিন্তু আসলে প্রশ্নটা করতে চেয়েছিলাম, প্রথমবার জমি বা ক্রয়ের মাধ্যমে মানি লন্ডারিং এর কোন স্তর সংগঠিত হয়? প্রথমবার যদি হয়। দ্বিতীয়বার যখন ওটা ব্যাংকে ঢোকার পর যদি বের করে হয়, ব্যাংকে ঢোকার পর যদি কোনো সমস্যা না হয়, তারপরে বা কোনো রিপোর্ট না হয়, এরপরে বের করে যেভাবে হোক বের করে আহ, যদি
উম, জমি বা শেয়ার কিনে দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানি খুললো, কোম্পানি খুলে সেখান থেকে প্রথম যে মানি লন্ডারিং করেছিলেন তিনি কি করেছিলেন যে একটা লন্ড্রি মেশিন কিনেছিলেন অনেকগুলো। সেখান থেকে যখন ইনকামটা হলো সেটা দেখাচ্ছিলেন যে এই ইনকামটা এই লন্ড্রি থেকে এসছে, সেখান থেকে আসলে মানি লন্ডারিং। যাই হোক, আমার মনে হয় প্লেসমেন্টটা বুঝেছেন। প্রথম প্লেসমেন্ট যেখানেই যেভাবেই হোক, সেটাই সেটাই হলো প্লেসমেন্ট। এর পরেরটা হলো ইন্টিগ্রেশন। অর্থের উৎস গোপন করার জন্য কোন ধাপ বা প্রক্রিয়া সবচেয়ে দায়ী? লেয়ারিং। এই ধাপটা মানে পার হতে পারলেই অবৈধ টাকা আর অবৈধ হিসাবে ধরা সম্ভব না আসলে। সেটা এই জন্যই লেয়ারিং হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি দায়ী। মানি লন্ডারিং প্রতিরোধে রিপোর্ট প্রদানকারী সংস্থার দায়িত্ব কয়টি? 4টি। সিসিসি এর প্রধান কে? ক্যামেলকো। চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। শাখায় এএমএল এবং সিএফটি সংক্রান্ত কয়টি ফাইল সংরক্ষণ করতে হয়? 28টি। আহ, সরকার প্রধান, মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, মেয়র ইত্যাদি ক্ষমতাশালী ব্যক্তিবর্গ কি হিসাবে বিবেচিত হয়? দেশের, আপনার দেশের। আসলে সরকার প্রধান বলতে বোঝাচ্ছে আপনার দেশের মন্ত্রী। এনারা পেপস না, এনারা আই ইপ অর লোকাল পেপস, লোকাল পেপস। সুতরাং খ ও গ উত্তরটা সঠিক। নিচের কোনটি হলে সিটিআর করতে হয়? 10 লক্ষ টাকা বা তদূর্ধ্ব সিটিআর করতে হয়। সুতরাং এখানে প্রথমে আছে 1 লক্ষ, এটা না। আবার জমা 5 লক্ষ, উত্তোলন 5 লক্ষ, এটাও না। শুধু জমা 10 লক্ষ হতে হবে, অথবা শুধু উত্তোলন 10 লক্ষ হতে হবে। আর এটা এক এক টাকা কম থাকার কারণে এটাও না, সিটিআর না। যখন ব্যাংক কর্মকর্তা গ্রাহককে তার বিরুদ্ধে এসটিআর করা হয়েছে বা তদন্ত চলছে মর্মে অবহিত করে, তখন এটাকে কি বলে? এটাকে বলে টিপিং অফ। টিপিং অফ। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে বিচার কার্য কোন আদালতে পরিচালিত হবে? স্পেশাল জজ আদালতে। পরের প্রশ্ন, এফএটিএফ এর সুপারিশ কয়টি? 40টি। এরপরের প্রশ্নটা ভুল হয়েছে, প্রিন্টিং, এটা প্রিন্টিং মিস্টেক, ইনপুট দিতে ভুল হয়েছে। একটি চেকের কয়টি পক্ষ থাকে? 3টি পক্ষ। যখন হিসাবধারী চেকে নির্দিষ্ট কারো নাম লিখে দেয় এবং বেয়ারার শব্দটি কেটে দেয়, তখন তাকে কি বলে? এটাকে বলে অর্ডার চেক। এই অর্ডার চেকের মাধ্যমে আহ, উম, যার নাম লিখে দিবে তাকেই টাকাটা দিতে হবে এবং তাকে আইডেন্টিফাই করতে হবে আইডি কার্ডের মাধ্যমে। ক্রসিং কত প্রকার? ক্রসিং 2 প্রকার। কোন চেক ক্যাশ কাউন্টারে পেমেন্ট হয় না ও হস্তান্তরযোগ্য নয়? ক্রস চেক ক্যাশ কাউন্টারে পেমেন্ট হয় না এবং হস্তান্তরযোগ্য নয়। ইনসাফিসিয়েন্ট ফান্ডের জন্য যে চেক ফেরত যায় তাকে কি বলে? ইনসাফিসিয়েন্ট ফান্ডের জন্য বাউন্সড হয় আসলে, বাউন্সড চেক ফেরত যায়। 6 মাস পূর্বে তারিখযুক্ত চেককে কি বলে? স্টেল চেক। এটা পেমেন্ট দেওয়া যায় না। কোন চেকের জন্য কোনো ব্যাংক হিসাব লাগে না? এটা হলো ট্রাভেলার্স চেক। পজিটিভ পে ইনস্ট্রাকশন না পেলে কি কারণ দেখিয়ে চেকটি ফেরত দেওয়া যায়? এখানে আসলে উত্তরটা দেওয়াই হয়নি, এটা ভুল। আহ, পরের প্রশ্ন ওই একই প্রশ্নই পরে ঠিকভাবে দেওয়া আছে। এটা হলো অ্যাডভাইস নট রিসিভড। অ্যাডভাইস নট রিসিভড। এরপরে প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে প্রচলিত হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালের? 1881 সালের। আমরা সম্ভবত ভুলগুলো বাদ দিলে আমরা 24টা প্রশ্ন পেয়েছি। এই 24টা প্রশ্ন আমরা লজ অ্যান্ড প্র্যাকটিস, যেটা 500 কোশ্চেন আমরা দিয়েছিলাম, ওখান থেকেই করা হয়েছে, এর বাইরে থেকে করা হয়নি। সুতরাং আপনারা সকলেই ভালো করেছেন। 1000-এর ওপরে পরীক্ষা দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের গ্রুপে বেশ অনেক সাড়া পেয়েছি আমরা। প্রায় 2500 মতো সদস্য আছেন। তাদেরকে সবাইকে অনুরোধ করব সবাই পরীক্ষাটা দেবেন। আমরা প্রতিদিন পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। আর উত্তরের উত্তরটা পিডিএফ এবং ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং S9 ELTC তে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।